অনেকেরই কুণ্ডলীতে রাজযোগ থাকে, তবুও কেন তাদের বিয়ে ভেঙে যায়? উত্তরটা লুকিয়ে আছে উপপাদ লগ্নে। বিয়ের ব্যাপারে আমরা যা কল্পনাও করতে পারি না, তার নিখুঁত হিসাব দেয় এই জমিনী জ্যোতিষের এই বিশেষ পদ্ধতি। আপনার জীবনসঙ্গী কেমন হবে, আপনাদের সম্পর্ক টিকবে কিনা, আপনার পার্টনার কোন প্রফেশন থেকে আসবে, তার পরিবার কেমন হবে, আপনার কি একের চেয়ে বেশি বিয়ের যোগ আছে? আচ্ছা, বিয়ে হলো, আপনার সন্তান ভাগ্য কেমন, মানে তার আচার আচরণ কেরম, তার ভাগ্য কেরম, এক্সেট্রা এক্সেট্রা। এরম যাবতীয় প্রশ্নের উত্তর আপনি নিজেই দেখতে শিখে যাবেন আজকের এই ভিডিওটি দেখার পর। শুরু করার আগে আপনাদের অনুরোধ করব, খাতা পেন নিয়ে বসবেন, যেই পদ্ধতির রুলস গুলো বলবো সেগুলো নোট করে নেবেন। তাহলে শুরু করা যাক। উপপদ লগ্ন আমাদের বিয়ের ব্যাপারে যাবতীয় তথ্য দেয়। এই উপপদ লগ্ন বের করার নিয়ম হচ্ছে একটা, আর এক্সেপশন মানে একটা ব্যতিক্রমও আছে। তো এই দুটোই আপনি খাতায় লিখে দেবেন। খুবই সহজ। প্রথমে আমি নিয়মটা বলছি। তো নিয়মটা হলো যে আপনি আপনার প্রথমে জন্ম ছক, যেটা বার্থ চার্ট, সেই বার্থ চার্টটা আপনি খুলবেন। খোলার পর আপনি 12 নম্বর ঘরটা চেক করবেন। এবার আমি আগেও ভিডিওতে অনেকবার ডিসকাস করেছি যে এইটা হচ্ছে 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর, এটা 3 নম্বর ঘর, এইভাবে এটা হচ্ছে 12 নম্বর ঘর। এখানে যে নাম্বার গুলো লেখা রয়েছে এগুলো কিন্তু ঘরের নাম্বার না, এগুলো হচ্ছে রাশির নাম্বার। আর এখানে আপনার আলাদা আলাদা গ্রহগুলো বসে থাকবে। ঠিক আছে? এখানে কোন রাশির কোন গ্রহ হয়, কোন মানে লর্ড হয়, কোন রাশির কোন লর্ড হয় সেটা এখানে আমি লিখে রেখেছি, আপনি দেখে নিতে পারেন। তো আপনি আপনার 12 নম্বর ঘরে কোন রাশি বসে রয়েছে এবং তার লর্ড কত দূরে বসে রয়েছে সেটা আপনি গুনবেন। এখানে আমি দেখতে পাচ্ছি 12 নম্বর ঘরে মীন রাশি বসে রয়েছে। মীন রাশির যে লর্ড সে জুপিটার, সে এখানে বসে রয়েছে। কত দূরে আমি গুনবো এখান থেকে: 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8 দূরে বসে রয়েছে, 8 ঘর দূরে বসে রয়েছে। তো এখান থেকে আমাকে আরেকবার 8 ঘর দূরে গুনতে হবে: 1, 2, 3, 4, 5, 6, 7। এটা হয়ে গেল 8। এই যে ঘরটা হলো, এটাই হচ্ছে আপনার উপপদ লগ্ন। বোঝা গেল? উপপদ লগ্নটা পাওয়ার পর আপনি এটাকে এখানে নিয়ে আসবেন, এই ঘরটাকে আপনি এখানে নিয়ে আসবেন। কিভাবে নিয়ে আসবেন? একটা এখানে চার্ট বানাবেন আপনি খাতায়। ঠিক আছে? খাতায় একটা এরকম ভাবে একটা চার্ট ছক বানাবেন। বানিয়ে এখানে 2 লিখে দেবেন। এই 2 নম্বর যেখানে যেই উপলগ্নটা পৌঁছালেন, যেখানে যে যে রাশি লেখা রয়েছে সেটা আপনি এই ফার্স্ট হাউসে লিখে দেবেন। লেখার পর এখানে আপনি 3 লিখবেন, এখানে 4, এখানে 5, 6, এখানে 7, এখানে 8। এভাবে আপনি পুরো ছকটা বানিয়ে দেবেন। এবার যেই রাশিতে যেই গ্রহগুলো রয়েছে সেগুলো আপনি সেই রাশিতে লিখে দেবেন। এখানে দেখতে পাচ্ছি জুপিটার 7 এ বসে রয়েছে, তো জুপিটার এখানে হবে। তো এখানে জুপিটার হবে। জুপিটার কিন্তু এখানে লিখবেন না। তাহলে অন্য বৃশ্চিক রাশিতে চলে যাচ্ছে। জুপিটার তুলা রাশিতে বসে রয়েছে। তো আমি শুধু এখানে একটা গ্রহই লিখেছি সুবিধার্থে। এখানে বাকি গ্রহগুলো আপনি যেখানে যেখানে যা আছে কোনো কিছু চেঞ্জ করবেন না। যে রাশিতে আছে সেই রাশিতেই থাকবে। শুধু আমি ঘরটা পরিবর্তন করছি। তো এই যে চার্টটা যেটা আপনার তৈরি হবে সেটাই হচ্ছে আপনার উপপদ লগ্নের ছক। তখন আমি আর দ্বিগুণ চার্টটা দেখবো না। তখন আমি দুই উপপদ লগ্নটাই দেখবো। মানে উপপদ লগ্নের ছকটা। বোঝা গেল? আরেকটা এক্সাম্পল দেখাই। তো ছকটা তৈরি করার পর আপনার ছকটা এরকম দেখতে লাগবে। আর এখানে আপনি ইউএল লিখে দেবেন। উপপদ লগ্নের এই প্রথম ঘরটাই হচ্ছে উপপদ লগ্ন। এটা হচ্ছে দ্বিতীয় ঘর উপপদ লগ্নের। ঠিক আছে? এখানে আমি আরেকটা এক্সাম্পল দেখাই। এই এক্সাম্পলটা দেখুন। এখানে 12 নম্বর ঘরে কন্যা রাশি বসে রয়েছে। কন্যা রাশির লর্ড হচ্ছে বুধ। বুধ বসে রয়েছে এখানে। তো আমি গুনবো: 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এটা হলো 12। 12 ঘর দূরে বসে রয়েছে বুধ। তো এবার এখান থেকে আমি আরো 12 ঘর গুনবো: 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তো এই যে এই 10 নম্বর ঘরটা, এটা হয়ে গেল আপনার উপপদ লগ্ন। উপপদ লগ্ন লেখার পর আপনি এটাকে এই ফার্স্ট হাউসে নিয়ে যাবেন। যেভাবে বললাম সেভাবে নেবেন। এখানে 4 লিখে দেবেন, এখানে 5, এখানে 6, এখানে 7, 8। এরকম আপনি ছকটা বানাবেন। এখানে দেখতে পাচ্ছেন 5-এ এমিল লেখা আছে, মানে মার্কিউরি। তো আপনি এখানে মার্কিউরি এখানে লিখে দেবেন।
তো এইভাবে আপনার উপলগ্ন ছকটা তৈরি হয়ে যায়। তৈরি হওয়ার পর অনেকটা এরকম দেখাবে। মানে আমি ঘরটা শুধু ঘোরালাম। ঠিক আছে? কুন্ডলী অ্যাপ দিয়ে যদি আপনি করেন, কুন্ডলী অ্যাপ যদি আপনি ইউজ করেন, ওখানে আপনাকে আলাদা করে কোনো ছকও বানাতে হবে না। ওখানে ঘরগুলো ঘোরানোর অপশন থাকে। তো আপনাকে আর কোনো ছক বানাতে হবে না আলাদা করে। অ্যাপের মধ্যেই আপনি পেয়ে যাবেন। তো এইটা হচ্ছে নিয়ম। ১২ নম্বর ঘরের যে লর্ড কত দূরে বসে রয়েছে সেখান থেকে তত দূরেই আপনি গেলে আপনি উপলগ্ন পেয়ে যাবেন। এটা হচ্ছে নিয়ম। এবার একটা এক্সেপশন রয়েছে। সেই এক্সেপশনটাও আপনি লিখে নেবেন খাতায়। খুবই গুরুত্বপূর্ণ এই নিয়মটা। যাদের উপপদ লগ্ন গোনার পর ৬ নম্বর ঘরে বা ১২ নম্বর ঘরে এসে পৌঁছাচ্ছে আপনার উপপদ লগ্ন, এই নিয়ম এক্সেপশন এই ব্যতিক্রমটা বলে ৬ নম্বর ঘর বা ১২ নম্বর ঘর কখনো উপপদ লগ্ন হতে পারে না। তাই জন্য আপনার যদি ৬ নম্বর ঘরে আসে সেখান থেকে আপনি আরো ১০ ঘর গুনবেন। যদি আপনার ১২ নম্বর ঘরে এসে উপপদ লগ্ন পড়ে সেখান থেকে আরো ১০ ঘর আপনি গুনবেন। শুধু ১০ ঘর গুনতে হবে। শুধু তাদের জন্য যাদের উপপদ লগ্ন ৬ বা ১২ তে এসে পৌঁছাচ্ছে। ঠিক আছে? বাকিদের জন্য না। বাকিদের জন্য যে নিয়মটা বললাম সেটাই। শুধুমাত্র এক্সেপশন তাদের জন্যই হবে যাদের উপপদ লগ্নটা ৬ বা ১২ তে এসে পৌঁছাচ্ছে। সেখান থেকে আপনি আরো ১০ ঘর গুনবেন। যেই ঘরটা পাবেন সেটা হচ্ছে আপনার উপপদ লগ্ন। আমি একবার দেখিয়ে দিই। এখানে দেখুন, ফর এক্সাম্পল একটা এক্সাম্পল নিই। ধরুন এখানে ১২ নম্বর ঘরের লর্ড এখানে বসে রয়েছে। তাহলে আপনি এখান থেকে কাউন্ট করলেন ১, ২, ৩, ৪, তারপরে ১, ২, ৩, ৪, তাহলে আপনার উপর লগ্নটা এখানে এসে পৌঁছালো ৬। কিন্তু এক্সেপশনটা বলে যে হতে পারে না। ৬ নম্বর ঘরে কখনো উপর লগ্ন হতে পারে না। তাই জন্য এখান থেকে আপনি আরো ১০ ঘর গোনা শুরু করবেন। এখান থেকে যদি আপনি ১০ ঘর গোনেন তাহলে এটা হয়ে যাচ্ছে আপনার উপপদ লগ্ন। এটাকে আপনি এখানে নিয়ে চলে আসবেন, এখানে ৩ হয়ে যাবে, এখানে জুপিটার লিখে দেবেন। তারপর ঘুরিয়ে নেবেন পুরো চার্টটা সেইভাবে। তো এটা হচ্ছে নিয়ম। যদি আপনার আহ ঠিক আছে, যদি আপনার ১২ নম্বর ঘরের যে লর্ড সে যদি এখানে বসে বা এখানে বসে, সেক্ষেত্রে আপনার ইউল সবসময় ৬ হবে। যদি আপনার ১২ নম্বর ঘরের লর্ড এখানে বা এখানে বসে, তাহলে আপনার উপপদ লগ্ন সবসময় এই ১২ নম্বর ঘরে হয়। তাহলে এখান থেকেও আপনি ১০ ঘর গুনবেন। এখান থেকে ১০ ঘর গুনলে আপনার এই ৯ নম্বর ঘরটা উপপদ লগ্ন হয়ে যাচ্ছে। বুঝা গেল? এটাই হচ্ছে নিয়ম। গোনার পর আপনি এটাকে এখানে নিয়ে চলে এলেন। ব্যাস। এইভাবে আপনি উপপদ লগ্নের চার্ট পেয়ে যাবেন। যারা আমার জেমিনি অ্যাস্ট্রোলজির আগের ভিডিওটা দেখেছেন সেখানে আপনি দেখে থাকবেন যে সেখানে আমি তারা কারক ব্যাপারে আমি ডিসকাস করেছি। তারা কারক আপনার বিয়ের ব্যাপারেই বলে। এটাকে A7 দিয়ে ডিনোট করা হয়। আর উপপদ লগ্নকে UL দিয়ে লেখা হয়। তো এই দ্বারা কারক কি জিনিস? দ্বারা কারক আর উপপদ লগ্নের মধ্যে পার্থক্যটা কোথায়? দ্বারা কারক আপনার বিয়ের ব্যাপারে বলছে, উপপদ লগ্ন বিয়ের ব্যাপারে বলছে। কিন্তু ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হলো তারা-কারক আপনার বিয়ের মানে রিলেশনশিপে যাবো, বিয়ে করব এই ইচ্ছাটা বোঝায়। ইচ্ছাটা কে ফুলফিল করবে? কোন গ্রহ আপনার এই ইচ্ছাটা ফুলফিল করবে মানে স্যাটিসফ্যাকশনটা আনবে সেটা দ্বারা-কারক বোঝায়। আর উপপদ লগ্ন বোঝায় মানে উপপদ লগ্ন আপনার বিয়ে হয়ে যাওয়ার পরের যে স্ট্যাবিলিটিটা সেই কমিটমেন্টটা সেটা আপনার উপপদ লগ্ন বোঝায়। মানে একটা বিয়ে যে হবে, বিয়েটা যে টিকবে তার জন্য সবার ১ম এ একটা ইচ্ছা থাকা দরকার। সেই ইচ্ছাটা কে ট্রিগার করছে সেটা হলো আপনার দ্বারা-কারক। এবার ইচ্ছাটা হলো এবার বিয়েটা যে প্রতি আমি যে কমিটেড হব, আমি যে কমিটমেন্ট করব সেটার যে রেসপন্সিবিলিটি আমি নেব সেটা হলো আপনার উপপদ লগ্ন। উপপদ লগ্ন থেকে পরের পার্টটা বোঝা যায়। তাই জন্য বিয়ের আগের সহজ ভাষায় বলতে হলে বিয়ের আগের অবধি সেটা হচ্ছে দ্বারা-কারক, বিয়ের থেকে বিয়ের পরের অবধি সেটা হচ্ছে উপপদ লগ্ন। কিন্তু দ্বারা-কারক আপনার ইমোশনাল কানেকশনটাও বোঝায়। আপনার হয়তো উপপদ লগ্ন খুবই ভালো হলো, কিন্তু আপনার দ্বারা-কারক হচ্ছে কোনো পাপ গ্রহ মানে ম্যালিফিক প্ল্যানেট যেমন স্যাটার্ন বা সান বা মার্স। আর সেটা যদি আপনার সবসময় স্যাটার্ন কিন্তু খারাপ দেয় না। সেটা যদি আপনার গ্রহ আপনার মানে চার্টে যদি অ্যাফ্লিক্টেড থাকে তাহলে আপনার ইমোশনাল কানেকশন সেখানে তৈরি হবে না। হয়তো জোর করে বিয়ে হলো। ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলো বোঝায়। বা উভয় লগ্ন যদি ভালো থাকে, ধরুন আপনার দ্বারা-কারক খারাপ, মানে দ্বারা-কারকের যে গ্রহটা সেটা আপনার অ্যাফ্লিক্টেড, খারাপ রয়েছে আপনার জন্মছকে, কিন্তু উপপদ লগ্ন ভালো। তাহলে সেই ক্ষেত্রে হবে যে আপনার ইচ্ছা থাকবে না বিয়ে করার, কিন্তু ঘর থেকে বিয়ে দিয়ে দেবে। বিয়ে হওয়ার পর আপনার আস্তে, আস্তে আপনি অনেক রেসপন্সিবল হয়ে যাবেন বিয়ের প্রতি, মানে দাম্পত্য জীবনের প্রতি। বুঝা গেল? এটা হচ্ছে পার্থক্য।
তাহলে কিভাবে উপপাদ লগ্ন বের করতে হয় সেটা আমরা শিখলাম, এবং তার ব্যতিক্রমটা কখন হয়, হলে কি করব সেটাও আমরা শিখলাম। এবার আসল জিনিসটা শিখবো যে উপপাদ লগ্নটা দেখবো কিভাবে। এখানে অনেকগুলো নিয়ম রয়েছে, ধরুন কম করে 20টা তো হবেই। আমি আলাদা আলাদা করে আর নিয়মগুলো লিখিনি, কারণ আলাদা আলাদা করে লিখলে আপনাদেরকে সেই নিয়মগুলো মুখস্থ করতে হবে। আমি চাই না যে আপনাদেরকে মুখস্থ করতে হোক। আমি মুখে মুখে এই নিয়মগুলো বলবো, একটা একটা করে দেখাবো আর আপনাদেরকে বলবো। আপনি ঠিক সেই প্যাটার্নেই সেই নিয়মগুলো আপনি নিজের উপপাদ লগ্নতে বসিয়ে চেক করতে পারবেন, বা অন্যের উপপাদ লগ্ন বসিয়ে সেই চেক করতে পারবেন। সবার প্রথমে আপনি আপনার জন্ম ছকে উপপাদ লগ্ন বার করার পর, মানে আপনার উপপাদ লগ্ন সবসময় এই 2 নম্বর ঘর, 3 নম্বর ঘর, 4 নম্বর ঘর, 8 নম্বর ঘর, 9 নম্বর ঘর বা 10 নম্বর ঘর, এই 6টা ঘরের মধ্যে আপনার উপপাদ লগ্ন হবে। এর থেকে বাইরে কোনো ঘরে আপনার উপপাদ লগ্ন হতে পারে না। আপনি চেক করে নিতে পারেন নিজেরটা বা অন্যেরটা। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে উপপাদ লগ্নটা আপনার যে ঘরেই পড়ুক না কেন, 7 নম্বর ঘর থেকে আপনি একবার গুনবেন যে আপনার উপপাদ লগ্ন কত দূরে পড়ছে। ধরুন আপনার 2 নম্বর ঘরে উপপাদ লগ্ন হলো, তাহলে 7 নম্বর ঘর থেকে যদি আপনি গোনেন 1 2 3 4 5 6 7 8 ঘর দূরে পড়ছে 2 নম্বর ঘরে হলে। যদি 3 নম্বর ঘর হয় তাহলে 9 ঘর দূরে পড়ছে। যদি 4 নম্বর ঘর হয় তাহলে 10 ঘর দূরে পড়ছে 7 নম্বর বিবাহ ঘর থেকে, মানে 7 নম্বর ঘর থেকে। 7 নম্বর ঘর তার বিবাহের ঘর আমরা জানি। যদি 8 নম্বর ঘর হয় তাহলে 7 নম্বর ঘর থেকে 2 ঘর দূরে পড়ছে। 9 ঘর হলে 3 হচ্ছে। আর যদি 10 হয় তাহলে 4 হচ্ছে। এটা আমরা দেখবো কেন, দেখার কারণ একটাই। কারণটা হলো, যদি 8 মানে 2 নম্বর ঘর আপনার উপপাদ লগ্ন হয় বা 8 নম্বর ঘর যদি আপনার উপপাদ লগ্ন হয়, দুটো হচ্ছে খারাপ। খারাপ এই অর্থে মানে পুরোপুরি খারাপ না, আবার সমস্যাও আনে। কি সমস্যা? সমস্যাটা হলো যে আপনার যদি 2 নম্বর ঘর উপপাদ লগ্ন হয়, তাহলে সেখানে কথার জন্য ঝামেলা আসে। কথা সেটা আপনার স্বামী স্বামী স্ত্রীর মধ্যেই হোক, বা পরিবারের থেকে হোক, বা ইনলস মানে শ্বশুর শ্বশুর বাড়ি বা নিজেদের বাড়ি, ফ্যামিলির জন্য হোক, কথা থেকে ঝামেলা আসবেই সেখানে। সেখানে যদি কথার ওপর নজর না রাখা হয় তাহলে প্রবলেম হবে। এই 2 নম্বর ঘরে যদি আপনার উপপাদ লগ্ন হয়, বিয়ের পরে কথা বলছি। আর 8 নম্বর ঘরের সমস্যাটা হচ্ছে যে 8 নম্বর ঘরটা আরো সমস্যা। সেটা হচ্ছে যে হিডেন। কোথা দিয়ে সমস্যা আসবে আপনি বুঝতে পারবেন না, উটকো ঝামেলা আসবে, হঠাৎ করে বিপদ চলে আসবে। বুঝা গেল? শ্বশুর বাড়ি থেকেও সমস্যা আসতে পারে, ইনলস, কারণ 8 নম্বর ঘরটি ইনলস বোঝায়। এর ভালো সাইডও আছে, ভালো সাইডও আছে, খারাপ সাইডও আছে। ভালো সাইড গুলো ডিসকাস করবো। 2 নম্বর ঘরে ভালো সাইড হচ্ছে পয়সা আসে, ওয়েলথ বাড়ে। 8 নম্বর ঘরে ইয়ে হচ্ছে ট্রান্সফরমেশন আনে। ঠিক আছে? তো এই হলো হচ্ছে, আর বাকিগুলো ভালো, বাকি সবগুলো হচ্ছে 9 10, 9 ঘর দূরে, 10 ঘর দূরে, 4 দূরে, 3 ঘর দূরে, সবগুলো ভালো। এই হলো প্রথম জিনিস। এবার হচ্ছে দ্বিতীয় নিয়ম। আমরা উপপাদ লগ্ন চেক করব। উপপাদ লগ্নের প্রথম ঘর সবকিছু আপনাদের ওয়াইফ, হাজবেন্ড মানে আপনার স্পাউসের ব্যাপারে বলবে। আপনাদের উপপাদ লগ্নটা বানানোর পর এই প্রথম ঘরটা আপনার স্পাউসের ব্যাপারে যাবতীয় জিনিসপত্র বলে। উপপাদ লগ্নের দ্বিতীয় ঘর আপনার দাম্পত্য জীবনের ব্যাপারে বলে। ঠিক আছে? প্রত্যেকটা ঘরে কিছু কিছু ব্যাপার আছে, আমি বলে দিই এখানে। প্রথম ঘরটা হলো আপনার স্পাউসের ব্যাপারে সবকিছু বলবে। দ্বিতীয় ঘরটা আপনার ম্যারেজ লাইফের ব্যাপারে সবকিছু বলবে। ঠিক আছে? 7 নম্বর ঘরটা আপনার বাধা। উপপাদ লগ্নের 7 নম্বর ঘর আপনার বাধা আনে। উপপাদ লগ্নের 8 নম্বর ঘর, ঠিক আছে, উপপাদ লগ্নে 8 নম্বর ঘর আপনার দ্বিতীয় বিবাহ বোঝায়, সেকেন্ড ম্যারেজ। উপপাদ লগ্নের 9 নম্বর ঘর আপনার সন্তানের ব্যাপারে বোঝায়, চাইল্ড। লগ্নের 4 নম্বর ঘর আপনার, 4 নম্বর ঘর কি আমরা জানি? আমরা জানি যে জনম ছক হোক, D9 চার্ট হোক, 4 নম্বর ঘরকে সুখেশ বলা হয়, সুখের ঘর। তো উপপাদ লগ্নে 4 নম্বর ঘরও আপনার হ্যাপিনেস কে বোঝায়, আপনার সুখকে বোঝায়। উপপাদ লগ্নের 12 নম্বর ঘর আপনার খরচাকে বোঝায়, এক্সপেন্ডিচারকে বোঝায়। ঠিক আছে? এইগুলো আপনার জিনিসপত্র বোঝায়। তাহলে প্রথমে আপনি উপপাদ লগ্নতে ইউএল এর কোন রাশি বসে রয়েছে সেটা আপনি চেক করবেন। আমি কালারটা একবার চেঞ্জ করে নিই। উপপাদ লগ্নে কোন রাশি বসে রয়েছে সেটা আপনি একবার দেখবেন। শুভ রাশি যদি হয়
তাহলে আপনি শুভ ফল পাবেন। যদি অশুভ রাশি হয় তাহলে আপনি অশুভ ফল পাবেন। এবার অশুভ রাশি কোনগুলো? মঙ্গলের যে দুটো রাশি আর শনির যে দুটো রাশি, এই চারটি হচ্ছে অশুভ। অশুভ মানে কিরম বলা যায়, পাপ গ্রহ বলে, পাপ রাশি বলে। কিন্তু অ্যাকচুয়ালি পাপ মানে এই না যে লোকগুলো পাপী হবে, ওরকম ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে বাধা আনে, সমস্যা আনে, বিপদ আনে, উটকো ঝামেলা আনে। ঠিক আছে? এই সমস্ত মানে বাধা বিপত্তি এইসব জিনিসপত্র আনে। তাই জন্য এগুলোকে অশুভ বলা হয় উপপাদ লগ্ন। ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দেখাই। এখানে যেমন মেষ রাশি বসে রয়েছে, ধরুন এটা হচ্ছে আপনার উপপাদ লগ্ন, এখানে মেষ রাশি বসে রয়েছে। তাহলে তো এটা হচ্ছে মঙ্গলের রাশি, অশুভ বলছি। তাহলে কিরকম হতে পারে? ফার্স্ট হাউসটা কি বোঝায়? ফার্স্ট হাউস বোঝায় আপনার স্পাউসের ব্যাপারে। তো আপনার স্পাউসের মধ্যে একটা হঠকারিতা থাকবে। তারপরে একটা একটু পেশেন্স কম থাকে একটু। বিয়ের সময় ঝামেলা, বাধা আসতে পারে নানা রকম, মানে আসবে, উটকো ঝামেলা আসে। আর সেটা কোথাও না কোথাও যদি আপনি পরে ভেবে দেখবেন যে এই হঠকারিতার জন্যই এই ঝামেলাটা হয়তো এসছে। তো এরকম হয়, দেখা যায় এরকম। এই জন্য এটা অশুভ বলে। তবে তাদের নিজেদের মধ্যে কথা কাটাকাটি হওয়া, মানে স্বামী স্বামী স্ত্রীর মধ্যে, স্পাউসের মধ্যে, তো এই সমস্ত জিনিসগুলো হয়। এই জন্য এই চারটে রাশি বাদে বাকিগুলো হচ্ছে সবকটাই ভালো। রাশি কি বোঝায়? এবার আপনাদের মনে প্রশ্ন আসবে যে রাশি অ্যাকচুয়ালি বোঝাচ্ছেটা কি? এখানে আমি একটা জিনিস লিখেছি আপনাদের সুবিধার্থে। উপপদ লগ্নে প্রথম ঘরের রাশি আপনার স্পাউসের, মানে আপনার হাজবেন্ড হোক আপনার ওয়াইফ হোক, তার ফিজিক্যাল নেচারটা বোঝায়, তার শারীরিক গঠন কিরকম সেটা বোঝায়। আপনার স্পাউসের টেম্পারামেন্ট, আপনার স্পাউসের স্বভাব আচরণটা কিরকম, ঠিক আছে, সেটা বোঝায়। সোশ্যাল স্ট্যাটাস বোঝায়। প্রফেশন, কাজ, কোন ফিল্ড থেকে আসবে সেটা বোঝায়। ঠিক আছে? আর উপপাদ লগ্নতের মধ্যে যেই গ্রহ বসে থাকবে সেটা আপনার স্পাউসের পার্সোনালিটিকে বোঝায়, প্লাস প্রফেশনকেও বোঝায়, এখানে লিখিনি। প্রফেশনকে বোঝায়, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডকে বোঝায়। ফর এক্সাম্পল আপনার ধরুন উপপাদ লগ্নতে, এখানে ধরুন আপনার উপপাদ লগ্নতে সেখানে সূর্য বসে রয়েছে এখানে, তাহলে আপনার খুব হাই পসিবিলিটি আছে যে আপনার যে স্পাউস হবে সে সরকারি চাকরির ফিল্ড থেকে বিলং করে, বা কোনো উঁচু পদে থেকে বিলং করে, যেমন সিইও। ঠিক আছে? বা এরকম উঁচু পদ থেকে বিলং করে, গ্যাজেটেড অফিসার, ম্যাজিস্ট্রেট, বা সিনিয়র ডক্টর, এই এরকম পদ। বা এখানে ধরুন স্যাটার্ন রয়েছে, তাহলে সে ল ল এর ক্ষেত্র থেকে হতে পারে। ঠিক আছে? এইগুলো থেকে বোঝা যায়। এবার কারোর মনে প্রশ্ন আসতে পারে যে আমার উপর লগ্নে কোনো গ্রহ নেই, ফাঁকা, ফাঁকা আছে, তাহলে আমি কিভাবে বুঝবো যে কোন ফিল্ড থেকে বিলং করবে? সেই ক্ষেত্রে আপনাকে রাশি দেখতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে শুধু রাশি দেখতে হবে। কোন কোন রাশি কি কি প্রফেশন বোঝায়, বা একটা রাশি কি প্রফেশন বোঝায়, আমি আগে ভিডিওগুলোতে ডিসকাস করেছি। তাও এখানে আমি শর্টে একবার বলে দিচ্ছি, কারোর যাতে বুঝতে অসুবিধা না হয়। মেষ রাশি, মেষ রাশি বোঝায় আপনার মিলিটারি অফিসার, পুলিশ অফিসার, সার্জন, ফায়ার ফাইটার, ইঞ্জিনিয়ার। ঠিক আছে? প্রফেশনাল অ্যাথলিট বোঝায়। এন্টারপ্রেনিওর মানে বিজনেসম্যানকেও বোঝায়। বৃষ রাশি বোঝায় আপনার শেফকে বোঝায়। বৃষ রাশি লাক্সুরিয়াস জিনিস যেমন জুয়েলারি, পাথরের জেমস্টোন যারা বিক্রি করে, ঠিক আছে, তাদের মালিক, তাদের কর্মচারী। ব্যাংকারকে বোঝায়, ফাইন্যান্সিয়াল প্ল্যানারকে বোঝায়, রিয়েল এস্টেট এজেন্টকে বোঝায়। ঠিক আছে? আর্কিটেকচার নিয়ে যারা ডিল করে, ইন্টেরিয়ার ডেকোরেটর যারা, সেই সমস্ত জিনিস বৃষ রাশি বোঝায়। মিথুন রাশি বোঝায় হচ্ছে জার্নালিস্ট, পাবলিক রিলেশন ম্যানেজার। ঠিক আছে? স্পেশালিস্ট, রাইটার, ডিজিটাল ডিজিটাল মার্কেটার। তারপরে টিচারকে বোঝায়, টিচারকে যদিও বেসিক্যালি ধনুরাশি বোঝায়, বাট কথা বলার যে কোনো জিনিস। ঠিক আছে? এইচআর মানে হিউম্যান রিসোর্স ম্যানেজার, ইভেন্ট প্ল্যানার, এই সমস্ত মিথুন রাশি বোঝায়। কর্কট রাশি বোঝায় হচ্ছে ডক্টর বোঝায়, নার্স বোঝায়, সাইকোলজিস্ট বোঝায়, সাইকিয়াট্রিস্ট বোঝায়, যদিও সাইকিয়াট্রিস্টটা সব থেকে ভালো বৃশ্চিক রাশি বোঝায়। তারপরে জেমিনি জেমিনি তো বললাম, এই কর্কট রাশি বলছিলাম। তো কর্কট রাশির মধ্যে ইন্টেরিয়ার ডিজাইনারও বোঝায়, সোশ্যাল ওয়ার্কার বোঝায়, হোটেল ম্যানেজার বোঝায়, হোটেল ম্যানেজমেন্টে যারা পড়ে। সিংহ, লিও, লিও বোঝায় আপনার হচ্ছে অ্যাক্টর, পলিটিশিয়ান, সিইও, তারপরে ফাইন্যান্সিয়াল ডিজাইনার, ফ্যাশন ডিজাইনার, আই এম সরি, ফাইন্যান্সিয়াল না, ফ্যাশন ডিজাইনার।
তারপরে মোটিভেশনাল স্পিকার, ঠিক আছে। তারপরে ভার্গো, ভার্গো হচ্ছে কন্যা রাশি, কন্যা রাশি হচ্ছে সে, এখানে মার্কিউরি এক্সল্টেড হয় আর রাহুর মূলার ত্রিকোণ। তো কন্যা রাশি, কন্যা রাশি বোঝা হচ্ছে আপনার ডেটা অ্যানালিসিস, যে কোনো এমন কিছু কাজ যেখানে খতিয়ে বিচার করতে হবে। ডেটা অ্যানালিসিস, ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস, অ্যাকাউন্টেন্ট, তারপরে হচ্ছে যারা অডিট করে, অডিটর, তারপরে রিসার্চার, ঠিক আছে, নিউট্রিশনিস্ট হতে পারে। তারপর হচ্ছে তুলা রাশি, তুলা রাশি সবচেয়ে ভালো বোঝা যাচ্ছে ব্যাংকার, ব্যাংকিং ভেতরে যেসব যারা ক্লার্কে কাজ করে, ঠিক আছে, ক্লার্কে মানে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট। তারপরে হিউম্যান রিসোর্স ম্যানেজার, ডিপ্লোম্যাট, যে কোনো সরকারি ডিপ্লোম্যাট হতে পারে, যারা নেগোশিয়েট করতে খুব ভালো পারে। তারপরে আর্টিস্ট কেও বোঝায়, গ্রাফিক ডিজাইনার কেও বোঝায়। আর্টিস্ট কেন বলছি, বিকজ তুলা রাশিতে হচ্ছে ভিনাসের রাশি, ভিনাস আর্ট কেও বোঝায়, ভিনাস এই দুটো, ঠিক আছে। তো আর্টিস্ট, গ্রাফিক ডিজাইনার, স্টাইলিস্ট, ফ্যাশন ডিজাইনার, এগুলো তুলা রাশি বোঝায়। স্করপিও বোঝা যাচ্ছে, যেমন বললাম, সাইকিয়াট্রিস্ট বোঝায়, ডিটেকটিভ বোঝায়, ভালো ফরেন, ফরেন অ্যানালিসিস্ট বোঝায়, ফরেনসিক, সরি, ফরেন অ্যানালিস্ট বলছি, ফরেনসিক্স অ্যানালিসিস যারা হয়, ফরেনসিক সায়েন্টিস্ট যারা হয়। সার্জনকে বোঝায়, ইনভেস্টিগেটরকে বোঝায়, অকাল্টিস্ট মানে যারা তন্ত্র মন্ত্র, তারপরে অ্যাস্ট্রোলজি নিয়ে যারা কাজ করে সেগুলোকে বোঝায়, অ্যাস্ট্রোলজি। মকর রাশি, মকর রাশি বোঝা হচ্ছে, মকর রাশি হচ্ছে শনির, আচ্ছা ধনু রাশি তো বললাম না, ধনু রাশি বোঝা হচ্ছে টিচার, টিচারকে বোঝায়, যে কোনো প্রফেসরকে বোঝায়, গাইড, ট্রাভেল গাইড, এমন কিছু যেটা এমন কোনো যে কোনো প্রফেশন যেটা আপনাদেরকে গাইড করে, যেমন মিউচুয়াল ফান্ড করতে গেলে আপনাদের অ্যাডভাইসার দরকার পড়ে, ঠিক আছে, তো সেই সেই ফিল্ডকেও বোঝায়। তারপরে স্পিরিচুয়াল লিডার হতে পারে, মোটিভেশনাল স্পিকার হতে পারে, কোচ, যে কোনো, এগুলো হচ্ছে ধনু রাশি বোঝায়। মকর রাশি বোঝা যাচ্ছে শনি হার্ডওয়ার্কিং একটা রাশি, সিভিল ইঞ্জিনিয়ারকে বোঝায়, প্রজেক্ট ম্যানেজারকে বোঝায়, গভর্নমেন্ট অফিসার, মানে যত উচ্চ পদের রাশি যেগুলো, সেগুলোকে বোঝা যাচ্ছে এই সিংহ রাশি আর মকর রাশি। কর্পোরেট এক্সিকিউটিভ, বিশেষ করে ট্রেজারিতে, ট্রেজারিতে যারা কর্পোরেট এক্সিকিউটিভ হয় সেইগুলোকে মকর রাশি বোঝায়। ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার বোঝায়, অ্যাডমিনিস্ট্রেটর বোঝায়। কুম্ভ রাশি, কুম্ভ রাশি নাম শুনলেই আগে সবার আগে প্রথম মনে পড়ে হচ্ছে এনজিও, বিকজ শনির হিউম্যানিটেরিয়ান সাইডটা পেয়েছে কুম্ভ রাশি, তাই জন্য এনজিও কে বোঝায়, অ্যাকুরিয়াস। তারপরে আইটি প্রফেশনাল, সফটওয়্যার ডেভেলপার, সায়েন্টিস্ট। কুম্ভ রাশি হচ্ছে এমন একটা রাশি যেটা যে কোনো ফিল্ডে গেলে সেখানেই হার্ডওয়ার্ক করলে সাকসেস পাবে। তো আইটি প্রফেশনাল কে বোঝায়, সফটওয়্যার ডেভেলপার কেও বোঝায়, সায়েন্টিস্ট কেও বোঝায়, এনজিও কেও বোঝায়, সোশ্যাল অ্যাক্টিভিস্ট কেও বোঝায়, হোটেল ম্যানেজমেন্টে যারা কাজ করে তাদেরকেও বোঝায়, অ্যাস্ট্রোনমার কেও বোঝায়, অনেক ফিল্ড আছে অ্যাকোরিয়াস। আর মীন রাশি, লাস্ট হচ্ছে মীন রাশি, হচ্ছে মিউজিশিয়ান, সবচেয়ে বেশি হচ্ছে ভালো হচ্ছে এমন কোনো জিনিস এগুলোকে ফিল করে করতে, মিউজিশিয়ান, আর্টিস্ট, থেরাপিস্ট, সাইকোলজি, সাইকোলজিস্ট, কাউন্সিলর, স্পিরিচুয়াল হিলার, বায়োলজিস্ট, এই সমস্ত জিনিস। তো এগুলো শর্টে আমি বলে দিলাম কোন কোন রাশি কি কি প্রফেশনকে বোঝায়। তো আপনাদের রাশি অনুযায়ী আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার স্পাউস কোন প্রফেশন থেকে বিলং করতে পারে। আমরা দেখলাম যে রাশি কি বোঝাচ্ছে, রাশি আপনার ফিজিক্যাল যে নেচার গুলো, একদম বাইরে থেকে দেখে যেটা বোঝা যাচ্ছে সেটা আপনাকে রাশিগুলো বোঝায়। আর প্ল্যানেট যে বসে রয়েছে উপবাদ লগ্নে সেটা আপনার পার্সোনালিটিকে বোঝায়, আপনার প্রফেশনকেও কিছু কিছু ক্ষেত্রে বোঝায়, টেম্পারামেন্ট কেমন হবে সেগুলোকেও বোঝায় প্ল্যানেট। উপবাদ লগ্নের দ্বিতীয় ঘরে যে রাশি বোঝায় সেটা আপনার বিয়ের সাস্টেনেন্স কে বোঝায়, মানে বিয়েটা চলবে কি চলবে না, বিয়েটা কতটা মানে মানে ভালো কি, ভালো না খারাপ বিয়েটা, সেটা আপনার উপপাদ লগ্ন সেকেন্ড হাউস বোঝায়। এবার উপপাদ লগ্নর যে লর্ড সে কোথায় বসে রয়েছে, এক্সাম্পল দেখাই। উপপাদ লগ্নের লর্ড ধরুন আপনার এখানে বসে রয়েছে এই ক্ষেত্রে, তাহলে এটা এটা 6 নম্বর ঘর, 8 নম্বর ঘর আর 12 নম্বর ঘরের দুস্থান আমরা জানি। তো এই ক্ষেত্রে আপনার ম্যারেজটা মানে ভালো হবে না, টক্সিক হয়ে যাবে, বিকজ হতে পারে সেটা লাভ ম্যারেজ হলো, কিন্তু বিয়ের কিছু বছর পর, 2 থেকে 5 বছর পর দেখা গেল যে কেউ কারোর মুখ দেখতে পাচ্ছে না, টক্সিক হয়ে গেছে পুরোপুরি রিলেশনশিপটা। তো সেই ক্ষেত্রে রেমেডি করা প্রয়োজন। রেমেডিটা হচ্ছে যদি 6 নম্বর ঘরে বসে, মানে উপপদ লগ্নের যে লর্ড, ঠিক আছে, উপপদ লগ্নের যে লর্ড সে যদি 6 নম্বর ঘরে বসে, সেই ক্ষেত্রে আমি বেস্ট রেমেডি হচ্ছে স্বামী স্বামী স্ত্রী দুজনকে নিয়ে, দুজনেই একসাথে কাউন্সেলিং এ দরকার,
সাইকোলজিস্ট এর কাছে কাউন্সিলিং দরকার। এবার কাউন্সিলিং শুনলেই লোকে বলে আমি কি পাগল, কাউন্সিলিং কেন করবো? এটা একদমই ভুল। যদি টক্সিক হয়ে থাকে তাই জন্য তাহলে দুজন দুজনের কথা বলে কখনো সলভ করতে পারবে না। একটা থার্ড পার্সপেক্টিভ দরকার, যে ভালো মতন সাইকোলজিটা ভালো মতো বোঝে। তো সাইকোলজিস্টের ক্ষেত্রে খুব ভালো এই, মানে সাইকোলজিস্ট দেখানো খুব উচিত, থেরাপি নেওয়া উচিত। আস্তে আস্তে ওদের মধ্যে মানে আন্ডারস্ট্যান্ডিংটা আরো ডিপ হবে। উপপাদ লগ্নের লর্ড যদি 8 নম্বর ঘরে বসে বা 12 নম্বর ঘরে বসে, সেই ক্ষেত্রে রেমেডি হচ্ছে দুজনে যদি স্পিরিচুয়াল কোনো জায়গায় অ্যাটেন্ড করে। স্পিরিচুয়াল মন্দির হতে পারে কোনো, মানে অনেক স্পিরিচুয়াল লিডার রয়েছে যারা অনেক রকম লেকচার দেয়, মোটিভেশনাল সেশন করে। তো সেই সব সেশনে যদি অ্যাটেন্ড করে, স্পিরিচুয়াল একটা অ্যাম্বিয়েন্স দরকার। দুজনে যদি স্পিরিচুয়াল হয় তাহলে এই স্পিরিচুয়ালিটিটা তাদের মধ্যে ট্রান্সফরমেশন আনবে এবং তাদের রিলেশনশিপে হেল্প করবে। এটা হচ্ছে রেমেডি। হলো লাস্ট বাকি রইলো যে উপপাদ লগ্নের যে সেকেন্ড হাউস, সেখানে যে প্ল্যানেট বসছে, সেই প্ল্যানেট আহ কি বোঝায়? সেই প্ল্যানেট বোঝায় আপনার বিয়েটাকে কেউ বাঁচাবে না ক্ষতি করবে। ফর এক্সাম্পল, এখানে যদি রাহু বসে, এখানে যদি রাহু বসে বা এখানে যদি শনি বসে, তাহলে ঝামেলা, বিয়েতে মানে ঝামেলা, ঝামেলা সৃষ্টি করবে, ঝামেলা সৃষ্টি করে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এখানে রাহু বা শনি বসাতে বিয়েটা ভেঙে যায়। তো সেই ক্ষেত্রে আবার সেকেন্ড ইসে তৈরি হয়, সেকেন্ড ম্যারেজ হওয়ার পসিবিলিটি থাকে। ঠিক আছে, এই হলো জিনিস। একটা জিনিস সেটা হচ্ছে যে উপপদ লগ্নের যে লর্ড সে কোথায় বসেছে সেটা বোঝা যায় যে বিয়েটা কতদিন টিকবে। উপপদ লগ্নের লর্ড যদি 6 নম্বর ঘরে, 8 নম্বর ঘরে বা 12 নম্বর ঘরে বসে, তাহলে বোঝা যাচ্ছে যে সেটা বেশি দিন টিকবে না। বিয়েটা সেকেন্ড ম্যারেজ হবে কি হবে না সেটা পরের ব্যাপার, বাট বিয়েটা বেশি দিন টিকবে না, সেক্ষেত্রে ক্ষেত্রে রেমেডি করাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমরা সব নিয়মগুলো এবার দেখলাম কিভাবে কিভাবে দেখতে হয়। এবার একটা এক্সাম্পল চার্ট দিয়ে আমরা বুঝি যে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি কিভাবে দেখতে হয়। এখানে আমি একটা চার্ট নিয়েছি, সেই চার্টটার উপপাদ লগ্নটা আমি পরের স্লাইডে বানিয়েছি, কিন্তু সেটা আমি দেখিনি অ্যাকচুয়ালি নিজে যে ভালো কি খারাপ উপপাদ লগ্নটা। আপনাদের সঙ্গে সঙ্গে এখনই আমি দেখবো। তো প্রথমে এখানে 12 নম্বর ঘরটা আমি চেক করবো। 12 নম্বর ঘরের লর্ড 12 নম্বর ঘরেই বসে রয়েছে, তাই জন্য এখান থেকে আমি 10 ঘর গুনবো আরো। 1 2 3 4 5 6 7 8 9 10। এই ঘরটা হয়ে যাচ্ছে আমার উপপাদ লগ্ন। 7 নম্বর ঘর থেকে 3 ঘর দূরে বসে রয়েছে, ভালো। 7 নম্বর ঘর থেকে 3 ঘর দূরে বসে রয়েছে, ভালো, খারাপ না। তো উপপাদ লগ্ন থেকে এবার আমি এখান থেকে এখানে আনবো। তো উপপাদ লগ্ন এখানে আসার পর আপনার আমার চার্টটা এরকম তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার আমি এডিট করা শুরু করি। কি ম্যারেজ কিরকম হবে, ম্যারেজ উপপাদ লগ্নটা কি বলছে ম্যারেজের ব্যাপারে। তো সবার প্রথমে আমি দেখবো যে কোন রাশি বসে রয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে ভিনাস বসে রয়েছে, ভিনাসের রাশি মানে বৃষ রাশি বসে রয়েছে, ভালো, যেটা অশুভ না। ঠিক আছে, তো বৃষ রাশির যে লর্ড, সে কোথায় বসে রয়েছে? সে 3 নম্বর ঘরে বসে রয়েছে কর্কট রাশিতে, যেটা ভালো, এগেন খারাপ কিছু না। তো বিয়ের উপরে একটা প্রথমেই আমি একটা ইমেজ পেয়ে গেলাম যে হ্যাঁ, বিয়ের খুব একটা প্রবলেম আমি দেখতে পাচ্ছি না বিয়েটাতে। ঠিক আছে, তো তার স্পাউস তাহলে কিরকম হবে? আমি বলেছি রাশি স্পাউসকে নেচারকে বোঝায়, ক্যারেক্টারকে বোঝায়। নেচারকে বোঝায়, ক্যারেক্টার বোঝায় হচ্ছে লর্ড ইসের গ্রহগুলো। নেচারকে বোঝায়, এ, স্বভাব আচরণকে বোঝায়, এবং তার প্রফেশনকে বোঝায়। তো স্পাউসের নেচার জেন্টাল নেচার হবে, কাম নেচার হবে বৃষরাশি যেহেতু, সে একটুখানি লাক্সুরিয়াস হবে। ঠিক আছে, তারপর এখানে মুন বসে রয়েছে, চন্দ্র বসে রয়েছে, সে জেন্টাল নেচার হবে, একটু ইমোশনাল হবে, সে কেয়ারিং হবে। তার মধ্যে কেয়ারিং এবং নার্চারিং যে জিনিসটা সেটা থাকবে। এবং সে ব্যাংকিং ফিল্ড থেকে বিলং করতে পারে। সে সোনার দোকান বা রত্নের দোকান, জেমস্টোনের দোকান, সেখান থেকে বিলং করতে পারে। কোনো রকম লাক্সুরিয়াস শপ থেকে, পারফিউমের দোকান, ঠিক আছে, লাক্সুরিয়াস জিনিসপত্র, মানে যেসব জিনিসপত্র হয় ফ্যাশন, সাজগোজের জিনিসপত্র যেসব দোকান, সেখান থেকে হতে পারে। সেসব দোকান
ওনও করতে পারে, এমন না যে সেখানে কর্মচারী হবে, সেই দোকানের মালিকও হতে পারে। তারপরে ফাইন্যান্সিয়াল প্ল্যানার হতে পারে, যেইগুলো বললাম বিষয় রাশি যেগুলো, এগুলো হয়। আর্টিস্ট হতে পারে, আর্টের ফিল্ড থেকে হতে পারে, গ্রাফিক ডিজাইনার, ফ্যাশন ডিজাইনার হতে পারে। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো হতে পারে। এরপরে শনি বসে রয়েছে। শনি বোঝায় যে তার পার্সোনালিটি, সে ম্যাচিওর হবে, তার মধ্যে অনেক ম্যাচুরিটি থাকবে, তার মধ্যে কেয়ারিং থাকবে, তার মধ্যে ম্যাচুরিটি থাকবে, যেটা খুবই ভালো পার্টনারের জন্য। কিন্তু শনি যদি, মানে, আমি একটা জিনিস দেখি, সেটা হচ্ছে, এটা হচ্ছে যার চার্ট নিয়েছি তার চার্ট, তার চার্টে শনি কিরকম রয়েছে সেটার একবার অবস্থানটা আমি চেক করব। তো সেই অবস্থানটা দেখে দেখা যাবে যে শনি বসে রয়েছে শুক্রের ঘরে, যেটা খারাপ না। কোনো খারাপ রাশি কি দেখছে? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, এক, না, কোনো খারাপ রাশি কেউ দেখছে না, তো শনি খারাপ না, খুব একটা খারাপ না। যদি খারাপ হতো তাহলে একটা ডিট্যাচমেন্ট আনতো। এবার শনি যখন উপর লগ্নতে বসে, তখন কিছু কিছু ক্ষেত্রে একটা ডিট্যাচমেন্ট, একটা বৈরাগ্য জিনিস নিয়ে আসে। বাট এই ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবল হচ্ছে না। সেকেন্ড হাউসে, সেকেন্ড হাউসে রাহু বসে রয়েছে, যদিও জুপিটারে বসে রয়েছে, বাট রাহু বসে রয়েছে। এবার জুপিটারের সঙ্গে যখন রাহু বসে তখন গুরু চান্ডাল যোগ নিয়ে আসে, গুরু চান্ডাল যোগ। ঠিক আছে, এবার গুরু চান্ডাল যোগের ক্ষেত্রে সবসময় হয় যে বাড়ি থেকে যদি দূরে কোথাও যায়, তাহলে সেখানে কোনো প্রবলেম হয় না। আদারওয়াইজ বাড়িতে যদি থাকে, যেখানে বিয়ে সেখানেই যদি থাকে, তাহলে প্রবলেম হবে, ফ্যামিলির জন্য প্রবলেম হবে। ফ্যামিলির জন্য যদি প্রবলেম হয়, তাহলে সে বিয়ের সেপারেশনও হয়ে যাবে এই ক্ষেত্রে। কি করে বুঝলাম? বিকজ আমি আগেও বলেছি যে 8 নম্বর ঘর, উবোধ লগ্নে 8 নম্বর ঘর বোঝায় হচ্ছে আমার সেকেন্ড ম্যারেজ কে বোঝায়। তো 8 নম্বর ঘরে কেতু বসে রয়েছে মানে সেপারেশনে, আর মার্স বসে রয়েছে বিচ্ছেদ। তো এই ক্ষেত্রে যদি ঝামেলা হয়, রাহু, রাহু বোঝায় যে হঠাৎ করে প্রবলেম, হঠাৎ করে অনেক বেশি প্রবলেম। তো হঠাৎ করে এমন প্রবলেম হবে যে পুরো বিয়ে বাদ, মানে একদম রিলেশনশিপ শেষই হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে হওয়ার পসিবিলিটি কম যদি সে বাড়ি থেকে বাইরে গিয়ে কোথাও থাকে। এবার বাড়িতে যদি থাকে তাহলে বিয়ে সেপারেশন একদম ডাইরেক্ট হয়ে যাবে, সেকেন্ড ম্যারেজ হতে হবে। বাট সেকেন্ড ম্যারেজে খুব একটা চান্স এখানে দেখতে পাচ্ছি না, বিকজ পজিশন গুলো সব দিক থেকেই ভালো। ইউএল ইউএল এর যে পজিশন গুলো, ভূপত লগ্নের লর্ডের যে পজিশন গুলো, সেগুলো সব দিক থেকে ভালো। এখন সেকেন্ড ম্যারেজের খুব একটা চান্স দেখতে পাচ্ছি না। বাট যদি ঝামেলা হয়, এমন ক্রাইসিস তৈরি হবে যে বিয়ে বিচ্ছেদ হয়ে যাবে, যেমন সেকেন্ড ম্যারেজ হবে। এছাড়া আমি দেখতে পাচ্ছি 4 নম্বর ঘরটা যদি দেখি উপর লগ্নে, দেখতে পাচ্ছি সূর্য বসে রয়েছে, মানে স্ট্যাটাস, সুখ, সুখ বাড়বে, স্ট্যাটাসও বাড়বে, সম্পত্তিও বাড়বে, সুখও বাড়বে। বিয়ের পরে স্ট্যাবিলিটি নিয়ে আসবে। এছাড়া আমি যদি দেখি 7 নম্বর ঘর, 7 নম্বর ঘরের যে লর্ড, সে বসে রয়েছে 8 নম্বর ঘরে। তো এটা একটু খারাপ, একটু বাধা বিপত্তি আসবে। বাধা বিপত্তি সব জায়গাতেই থাকে, বাট আন্ডারস্ট্যান্ডিংটা দরকার, আন্ডারস্ট্যান্ডিংটা থাকলে খুব একটা প্রবলেম হবে না। যদি 9 নম্বর ঘরটা চেক করি, 9 নম্বর ঘরের যে লর্ড, সে দেখতে পাচ্ছি শনি, শনি বসে রয়েছে উপবদ লগ্নের সাথে। তো চাইল্ডের মধ্যে খুব একটা প্রবলেম হবে না, বাট চাইল্ড হতে দিলে দিলে হবে। তো এইভাবে সব জিনিসগুলো দেখতে হয়। হ্যাঁ, একবার লাস্টটা দেখে নিই, যে 12 নম্বর ঘর, 12 নম্বর ঘরের যে লর্ড, সে বসে রয়েছে 8 নম্বর ঘরে। তো প্রবলেম হতে পারে। প্রবলেম মানে কি, এক্সপেন্ডিচার, খরচা বেশি হতে পারে, ইনলস এর জন্য খরচা হতে পারে। এইবার এখানে লাস্ট যে জিনিসটা হচ্ছে, সেখানে আমি চেক করব, অ্যাসপেক্ট গুলো চেক করব, দৃষ্টিগুলো চেক করব। জুপিটার এন্ড রাহু দেখছে এদেরকে, এরা দেখছে একে, কেতু 1 2 3 4 5 6, কেতু দেখছে না ওই যেতে। সূর্য এখানে দেখছে, মার্কিউরি, ভেনাস 1 2 3 4 5 6 7, তো কোনো খারাপ দৃষ্টি 1 2 3। হ্যাঁ, স্যাটার্ন দেখছে ইসেকে, ভেনাসকে দেখছে। যদিও জেমিনি অ্যাস্ট্রোলজিতে রাশি অ্যাসপেক্ট বলে একটা জিনিস থাকে, যে রাশিগুলো দৃষ্টি ফেলে অন্যের প্রতি, বাট সেটা একটা কমপ্লিকেটেড টপিক, সেটা আমি পরে ডিসকাস করব। এখানে মুভেবল সাইন থাকে, কিছু কিছু ফিক্স সাইন থাকে, যেমন মেষ রাশি, তারপরে দেখা গেল
তুলা রাশি, কর্কট রাশি, তারপরে মকর রাশি। এগুলো হচ্ছে কি বলে মুভেবল সাইন বলে। কিছু কিছু হয় যেমন টরাস, তারপর লিও, এগুলো নিয়ে পরে ডিসকাস করি, এগুলোকে বলে ফিক্স সাইন। আবার ডুয়াল সাইন হয়, যেমন মেষ রাশি এই লিওকে এক্সপেক্ট করে, মানে রাশিগুলো এক্সপেক্ট করছে। ঠিক আছে, এটা একটা আলাদা কনসেপ্ট যেটা শুধুমাত্র জেমিনি অ্যাস্ট্রোলজি ক্ষেত্রেই কার্যকারী হয়। তো সেইগুলো নিয়ে পরে একটা আলাদা করে ভিডিও বানাবো। রাশি অ্যাসপেক্ট করে, তবে লিব্রা অ্যাসপেক্ট করে হচ্ছে অ্যাকোয়ারিয়াসকে অ্যাসপেক্ট করছে, টরাসকে অ্যাসপেক্ট করে। ঠিক আছে, তারপরে মানে রাশির যে গুণগুলো, সেগুলো যাকে অ্যাসপেক্ট করছে তার উপর প্রভাব ফেলবে। তো এগুলোকে বলে রাশি অ্যাসপেক্ট। এটা শুধুমাত্র জেমিনি অ্যাস্ট্রোলজি ক্ষেত্রেই কাজে আসে, বিশেষ করে উপদ লগ্ন, আরুদ্র লগ্ন, কারকাংশ লগ্ন, এই সব লগ্নগুলো চেক করার জন্য কাজে আসে। তো সেটা নিয়ে একটা ভিডিও বানাবো, বিকজ এটার মধ্যে বলতে গেলে অনেক বড় সময় লেগে যাবে, আরো 2-3 ঘন্টা সময় লাগবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা বন্ধুদের সাথে পরিবারের সাথে শেয়ার করবেন। কোনো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, আমি রিপ্লাই করব। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুখে থাকবেন। ওম নমঃ শিবায়।